দেখো তাহলে আজকে কি করাবো দেখো, মধ্যকালীন ভারতের ইতিহাসের যে ফার্স্ট পার্টটা কিছুটা করিয়েছিলাম, কতদূর পর্যন্ত বলেছিলাম দেখো, যে সেই সময়কার যে রাজপুত বংশরা ছিল, সেই সময় রাজপুত বংশরা কোন কোন জায়গায় তারা রাজত্ব করছিল মোটামুটি তার ভারতের একটা ম্যাপ এঁকে আইডিয়া দিয়েছিলাম। আমি কি বলেছিলাম, মোহাম্মদ ঘুরি অ্যাটাক সম্পর্কে বলছিলাম, যে মোহাম্মদ ঘুরি যখন অ্যাটাক করছে তখন ভারতীয় রাজনীতিতে বা ভারতীয় বংশোদ্ভূত কারা কোথায় মোটামুটি রাজত্ব করছিল বোঝার জন্য। কি বলেছিলাম, আমি বলেছিলাম গুজরাটে কারা ছিল, গুজরাটে ছিল ভীমসেন টু বলেছিলাম। রাজস্থানে আজমারে কে ছিল, চৌহান বংশ বলেছিলাম। কনৌজে কে বলেছিলাম, যে কনৌজে কে ছিল, কনৌজে ছিল আমাদের জয়চাঁদ বা জয়চন্দ্র বলতে পারো, ঠিক আছে। গাড়োয়াল ছিল, জয়চাঁদ কোন বংশের, গাড়োয়াল। বাংলায় সেই সময় কোন ছিল, পাল বংশ। এই একটা সিনারিও বলেছিলাম। তাহলে চৌহান বংশের ছিল, আজমেরে ছিল চৌহান বংশ, ভীমসেন ছিল গুজরাটে, জয়চাঁদ ছিল কনৌজের, এবং পাল বংশ কোথায় ছিল, বাংলায়। রাজপুত শাসন বুন্দেলখণ্ডেও ছিল, বুন্দেলখণ্ডে, ঠিক আছে। রাজপুত শাসনরা সেই সময় নিজের এলাকায় রাজপুতরা কি করছিল, নিজের তাদের ক্ষমতা বৃদ্ধি করছিল। তাহলে চৌহান বংশটাই মেন আমাদের এই জায়গায় দেখার দরকার আছে, কারণ পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে বা পৃথ্বীরাজ চৌহান যে 5 বার অ্যাটাক করেছিল, কি বলেছিলাম, যে 1175, 1178, 1191, 1192, 1194। 1175-এ অ্যাটাক করেছিল, মুলতান জয় করে ফেলেছিল। 1178-তে কোথায় হয়েছিল, ভীমসেনের সঙ্গে কি হয়েছিল, ভীমসেনের কাছে হেরে গেছিল এবং পরাজিত বরণ করেছিল। তারপর হয়েছিল কি 1191-এ তরাইনের প্রথম যুদ্ধ। তা তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কার সাথে, পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে, পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির সাথে। যুদ্ধে মোহাম্মদ ঘুরি হারা গিয়েছিল, কিন্তু পৃথ্বীরাজ চৌহান যেহেতু চৌহান বংশ বলছে, তাহলে পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে একটু বলি, যে পৃথ্বীরাজ চৌহান সেই সময় কি ছিল। পৃথ্বীরাজ চৌহান চৌহান বংশের রাজপুত্র ছিল। পৃথ্বীরাজ চৌহানের বলা হয় নাকি মানে পিতা ছিল সোমেশ্বর চৌহান। পৃথ্বীরাজ চৌহানের পিতা হচ্ছে সোমেশ্বর চৌহান। মাতা কে ছিল, মাতা ছিল কর্পূরওয়ালি, ঠিক আছে। এবং এদের দুজনের পুত্র ছিল কে, পৃথ্বীরাজ চৌহান। অল্প বয়সে কি হয়েছিল, পৃথ্বীরাজ যখন খুব 13-14 বছর বয়স বলা হয়, যখন পৃথ্বীরাজ চৌহানের 13-14 বছর বয়স, তখনই পৃথ্বীরাজ চৌহানের বাবা সোমেশ্বর চৌহান কি হয়েছিল, মারা গিয়েছিল, এবং সিংহাসনে কে বসেছিল, পৃথ্বীরাজ চৌহান বসেছিল। এবং ছোট বয়স সামলাতো কে, ওর মাই সামলাতো, চৌহান মানে রাজবংশ বা রাজত্ব চালাতো কে, মা। কিন্তু পৃথ্বীরাজ চৌহান কোথায় বসেছিল, সিংহাসনে বসেছিল। পৃথ্বীরাজ চৌহানের সম্পর্কে অনেক কিছু জানা যায়, অনেক ঘটনা জানা যায়। সেটা আমরা কোথা থেকে জানতে পারি, একটা বই আছে দেখবে, পৃথ্বীরাজ রাসো বা রাসলীলা, আমরা এরকম যদি বলি কৃষ্ণর রাসলীলা, সেরকম পৃথ্বীরাজ রাসো একটা বই আছে। পৃথ্বীরাজ রাসোর বই লিখেছে কি পৃথ্বীরাজ বোস, চাঁদ বড়াই কে ছিল, পৃথ্বীরাজ চৌহানের সভায় একজন সভাকবি ছিল, এবং সে কি উপন্যাস লিখেছিল, পৃথ্বীরাজ রাসো। এই পৃথ্বীরাজ রাসো থেকে আমরা পৃথ্বীরাজ চৌহানের প্রেম বা প্রণয় বা জীবনের শেষ পরিণতি সম্পর্কে অনেকটা জানতে পারি। কেউ বলে সত্য, কেউ বলে অনেকটা বাড়িয়ে লেখা। তা পৃথ্বীরাজ রাসোতে কি বলা আছে, পৃথ্বীরাজ রাসোতে বলা আছে যে পৃথ্বীরাজ রাসোয় আমি কি বললাম, যে গাড়োয়ালে সেই সময় রাজত্ব করছিল কে, জয়চাঁদ বা জয়চন্দ্র, ঠিক আছে। এই জয়চন্দ্রের মেয়ে ছিল কে, সংযোগিতা কে ছিল, সেই সময়কার জয়চাঁদ বা জয়চন্দ্রের কন্যা ছিল। সংযোগিতার সঙ্গে কার প্রেম হয়, সংযোগিতার সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের প্রেম হয়। এবং জয়চাঁদের সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের সেরকম সম্পর্ক ছিল না, কারণ পৃথ্বীরাজ চৌহান উত্তরপ্রদেশের কিছু অংশ, ইউপির কিছু অংশ,
ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলিতে অধিপত্য বিস্তার করে দিল্লির সিংহাসনে মানে দিল্লির যে রাজ্যতে দিল্লির সিংহাসনে সব থেকে বড় রাজবংশের মধ্যে চৌহান বংশ এগিয়ে যাচ্ছিল। তাহলে স্বভাবতই কি হবে, অন্যান্য যে সমস্ত রাজপুত বংশ আছে হিংসা দেখা যাবে, বা কারোর ভালো তো কেউ দেখতে পারে না, তাই না বাস্তব কথায়। তাহলে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে জয়চাঁদের সম্পর্ক ভালো ছিল না, না থাকা সত্ত্বেও সংযোগিতার সঙ্গে কার প্রেমালাপ হয়, সংযোগিতার সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের প্রেমালাপ হয়ে যায় বা প্রেম হয়ে যায়। জয়চাঁদ কি করেছিল, মেয়ের বিয়ের জন্য কি করেছিল, স্বয়ম্বর সভা করেছিল, যেখানে বিভিন্ন রাজা আসবে এবং মেয়ে সেখান থেকে কি করবে, তার বরকে বেছে নেবে। কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে, সংযোগিতা কাকে ভালোবাসতো, পৃথ্বীরাজ চৌহানকে ভালোবাসতো। এবং সেই সময় কি করেছিল, পৃথ্বীরাজ চৌহানকে ছোট করার জন্য জয়চাঁদ পৃথ্বীরাজ চৌহানকে ছোট করার জন্য কি করেছিল, বাইরের যে গার্ড হিসাবে, সৈন্যরা গার্ড দেয় না, যে স্বয়ম্বর সভা হচ্ছে সৈন্যরা এসে গার্ড দেবে, গার্ড হিসাবে কাকে রেখেছিল, ওর মূর্তি রেখে দিয়েছিল, পৃথ্বীরাজ চৌহানের মূর্তি দাঁড় করে রেখে দিয়েছিল। এবং সংযোগীরা কি করে, যখন মালা পরাতে যায় তখন কাকে না পরিয়ে, কোনো রাজাকে না পরিয়ে পৃথ্বীরাজ চৌহানের যে মূর্তি ছিল সেই মূর্তিতে গিয়ে কি বলা হয়, যে মাল্লা পরিয়ে দেয়। এবং পৃথ্বীরাজ চৌহান কোথায় লুকিয়েছিল, ওই মূর্তির পিছনেই লুকিয়েছিল এবং সংযোগীকে নিয়ে পালাতে শুরু করে, কি করে, পালাতে শুরু করে। এবং পালাতে শুরু করলে রাজা জয়চাঁদের সৈন্যরা তাকে তাড়া করে, প্রচুর পরিমাণে আহত হয়, কিন্তু সংযোগীকে নিয়ে চলে যায়। এবং স্বভাবতই যদি বাবা মেয়ের বিয়ের আয়োজন করেছে, সেখান থেকে যদি মেয়েকে নিয়ে চলে যায় তাহলে মান সম্মান পড়ে, এবং জয়চাঁদের সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের সম্পর্ক খারাপ হয়ে যায়। পরবর্তীকালে বলা হয় নাকি যে 1192 খ্রিস্টাব্দে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধের ক্ষেত্রে রাজা জয়চাঁদই কি করেছিল, আহ্বান জানিয়েছিল মোহাম্মদ ঘড়িকে যে এসে যুদ্ধ করতে। এবং পৃথ্বীরাজ রাসুদে আরও বলা আছে কি, যে 1192 সালে যখন পৃথ্বীরাজ চৌহান হেরে যায়, তখন কি হয়, পৃথ্বীরাজ চৌহানকে নাকি মোহাম্মদ ঘড়ি নিয়ে যায় ধরে, এবং মোহাম্মদ ঘড়ি ধরে নিয়ে গিয়ে তাকে কি করে, তার চোখের সামনে চোখ রেখে কথা রাখতে বারণ করে, যে চোখ রেখে কথা বলা যাবে না। তাতে কি হয়, পৃথ্বীরাজ চৌহান বংশের লোক, রাজপুত বংশ বলা হয়, তাই না, রাজপুত বংশ যেহেতু ফ্যামিলি থেকে বিলং করেছিল, সেহেতু কি চোখ নামায়নি, তার চোখ কি করা হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং শেষ বেলায় বলা হয় পৃথ্বীরাজ রাসুতে যে পৃথ্বীরাজ চৌহান নাকি চোখ যদি বেঁধে দিত, চোখ অন্ধবান বলা হয়, যে অন্ধবান চালাতে পারতো। অন্ধবান চালানো মানে কি, মানে চোখ যদি বেঁধে দিত বা চোখ যদি অন্ধ করে দিত, তাহলে কি তীর ছুটতে পারতো, বা যে ফালাগুলো হতো সেগুলো ছুটতে পারতো। এবং পৃথ্বীরাজ রাসু যেহেতু ওর কবি ছিল, ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এবং মোহাম্মদ ঘড়ির রাজসভায় কবির আকারে, একটা কবিতাও আছে, কবিতার আকারে কি বলে, পৃথ্বীরাজ চৌহানকে শোনায় যে মোহাম্মদ ঘড়ি কোথায় বসে আছে। এবং সেই সময় কি তীরের প্রতিযোগিতা হচ্ছিল, এবং বলা হয় নাকি যে পৃথ্বীরাজ চৌহান ওই মানে চাঁদ বাড়াইয়ের কথা শুনে কি করেছিল, ফালা ছুড়েছিল এবং মোহাম্মদ ঘড়ির মৃত্যু হয়। গল্পর আকারে বলা হয় পৃথ্বীরাজ রাসুদে। তো অ্যাকচুয়ালি বাস্তব কি, তাহলে 1191 খ্রিস্টাব্দ তরাইনের প্রথম যুদ্ধ, 1175 মুলতানের যুদ্ধ কি হয়েছিল, জিতে গিয়েছিল বলে দিয়েছি মোহাম্মদ ঘড়ি। 1178 ভীমসেনের কাছে পরাজিত হয়ে গেছে, ভীমসেন এর কাছে পরাজিত হয়ে গেছে মোহাম্মদ ঘড়ি। 1191 সালে ভাতিন্দা, পাঞ্জাবের ভাতিন্দা দখল করে কে, মোহাম্মদ ঘড়ি এসে দখল করে, বা সেখানে এসে তার সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয়। আর ভাতিন্দা ছিল কি পৃথ্বীরাজ চৌহানের সীমানা এলাকা বা বর্ডার এলাকা। পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে সভাপতি তাহলে মোহাম্মদ ঘড়ির কি হয়, যুদ্ধ বাঁধে 1191 তরাইনের যুদ্ধ। 1191 তরাইনের যুদ্ধ। এবার তরাইন কোথায়, তরাইন হচ্ছে বর্তমানে হরিয়ানায় অবস্থিত। 1191 মোহাম্মদ ঘড়ি ভার্সেস কার সঙ্গে যুদ্ধ হচ্ছে, পৃথ্বীরাজ চৌহান কোথায় হচ্ছে, তরাইনের প্রথম যুদ্ধ বলি। তরাইন কোথায় অবস্থিত, বর্তমানে হরিয়ানা। এই যুদ্ধের পরিণতি কি হয়, এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কি হয়ে যায়, পৃথ্বীরাজ চৌহান জিতে যায়। পৃথ্বীরাজ চৌহানের সেনাপতি কর্ণ ছিল, আর কে ছিল, গোবিন্দরাজ বলা হয়। গোবিন্দরাজ পরাক্রমের সঙ্গে যুদ্ধ করে এবং মোহাম্মদ ঘড়িকে নাকি
পরাস্ত করে দেয়। গোবিন্দরাজের এর ভূমিকা তরাইনের প্রথম যুদ্ধে অনেকটা গুরুত্বপূর্ণ। এবং পৃথ্বীরাজ মোহাম্মদ ঘড়ি যখন হেরে যাওয়ার পর ঘোড়ায় করে পালাতে শুরু করে, তখন পৃথ্বীরাজ চৌহান তার পিছনে না গিয়ে তাকে হত্যা না করে, এটাই নাকি বলা হয় যে ইতিহাসের সব থেকে ভুল কাজ করেছিল কে? পৃথ্বীরাজ চৌহান। যদি তখনই মোহাম্মদ ঘড়িকে মেরে দিত পিছনে তাড়া করে, তাহলে হয়তো পরবর্তীকালে আর এটা হতো না, 1192 আর যুদ্ধ হতো না। যেহেতু মেরে দেয়নি, চলে গেছে, পালিয়ে গেছে, পরবর্তীকালে ওই জন্য আবার কি সূচনা হয়? 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধের শুরু হয়। তাহলে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের জয় হয়ে গেল, তাই রাজপুতের মধ্যে বিশাল সম্মান পেয়ে গেল পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, সংযোগীদের সঙ্গে প্রেম বললাম প্রথম যুদ্ধের পর। দ্বিতীয় 1192 সালে 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়। এবং দ্বিতীয় যুদ্ধে কি হয় যে পৃথ্বীরাজ চৌহানের যে সেনাপতি ছিল স্কন্দ, সেই উপস্থিত ছিল না এবং পৃথ্বীরাজ চৌহানের কি হয়? পরাজিত হয়। পৃথ্বীরাজ চৌহান পালাতে শুরু করে, কিন্তু পৃথ্বীরাজ চৌহান না পালাতে পারে, তাকে সেই সময় বলা হয় নাকি যে হত্যা করা হয়। এবং দ্বিতীয় যুদ্ধে আমি কি বলেছিলাম, তরাইনের দ্বিতীয় যুদ্ধে অনেকজন বলে রাজা জয়চন্দ বা জয়চাঁদ কি করেছিল, মোহাম্মদ ঘড়িকে আহ্বান জানিয়েছিল যে পৃথ্বীরাজ চৌহানের উপর অ্যাটাক করতে। কারণ কি করেছে? সংযোগ থেকে নিয়ে চলে গেছে, মান সম্মান নষ্ট হয়ে গেছে, তাহলে জামাইকে শিক্ষা দিতে হবে, তাই না? ওই জন্য কি করেছিল? ওকে আহ্বান জানিয়েছিল। তাই তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ। এবার যুদ্ধের মধ্যে ডিটেলস অনেক কিছু আছে, সেগুলোর মধ্যে অত ডিটেলসে বলছি না। অত পরীক্ষায়, আমাদের এই ধরনের পরীক্ষায় যে সমস্ত আমরা প্র্যাকটিস করি, তাতে এত ডিটেলসে দেবে না। ঠিক আছে, তাই তরাইনের দ্বিতীয় যুদ্ধের ইম্পর্টেন্স কি বলা হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ বলা হয়? কারণ তরাইনের দ্বিতীয় যুদ্ধে রাজপুত বংশের পৃথ্বীরাজ চৌহানের পরাজয় কি করেছিল? ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য বিস্তারের একটা পথ খুলে দিয়েছিল। কারণ যদি তরাইনের দ্বিতীয় যুদ্ধ অন্যরকম হতো, বলা হয় নাকি তরাইনের দ্বিতীয় যুদ্ধ শেষ পর্যন্ত জিতে যাওয়ার সময়তেই কি হয়েছিল? হেরে গিয়েছিল পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, তাই তরাইনের দ্বিতীয় যুদ্ধ যদি না হারতো, তাহলে হয়তো ভারতবর্ষের মুসলিম সাম্রাজ্য ওই সময় হয়তো শুরু হতে পারতো না। কিন্তু যেহেতু তরাইনের দ্বিতীয় যুদ্ধে শুরু হয়ে হেরে গেল চৌহান বংশ বা পৃথ্বীরাজ চৌহান, মুসলিম সাম্রাজ্যে ভারতবর্ষের যে সুলতানি যুগের সূচনা, সুলতানি যুগের সূচনার ক্ষেত্রে যেমন পানিপথের প্রথম যুদ্ধ মুঘল সাম্রাজ্যের উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেরকম তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের অধিপত্য বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে মোহাম্মদ ঘড়ি বলছিলাম, মোহাম্মদ ঘড়ির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান বললাম। এরপর কি হয়েছিল? দখল, তাহলে সর্বমতই আজমার, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি এই সমস্ত জায়গাকে রাজত্ব করছিল পৃথ্বীরাজ চৌহান। সেই সমস্ত জায়গা দখল কার চলে আসে? মোহাম্মদ ঘড়ির দখলে চলে আসে। মোহাম্মদ ঘড়ি এই সময় কি বলছিলাম, খোয়ারিজম সাম্রাজ্য, খোরাসানে কি চলছিল? খোয়ারিজম সাম্রাজ্যের সঙ্গে ঘড়ি সাম্রাজ্যের যুদ্ধ চলছিল। ঘড়ি সাম্রাজ্য সর্বদাই চাইছিল যে খোয়ারিজম সাম্রাজ্যকে মানে পরাজিত করে খোরাসান সাম্রাজ্যের উপর, খোরাসানের উপর অধিপত্য বিস্তার করতে। এবং মোহাম্মদ ঘড়ি কি করে? কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘড়ির এক দাসের নাম ছিল কি? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবককে ভারতের যে আজমারের শাসনভার দিয়ে, আজমারের যে আজমের দখল করেছে, আজমারের শাসনভার দিয়ে কোথায় ফিরে যায়? কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিল মোহাম্মদ ঘড়িরই একজন দাস। ঠিক আছে, এবং বিশ্বস্ত দাস। কুতুবউদ্দিন আইবককে দায়িত্ব দিয়ে আজমেরের কোথায় ফিরে যায়? গজনি ফিরে যায়, আফগানিস্তানে ফিরে যায় কে? মোহাম্মদ ঘড়ি। এবং কুতুবউদ্দিন আইবক আজমরে শাসনভার গ্রহণ করে। ফিরে যাওয়ার পর কিছুদিন পর আমি কি বলেছিলাম, রাজা জয়চাঁদ, রাজা জয়চাঁদের উপর, এবার দেখো ভারতবর্ষে যখন মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল, তখন সাম্রাজ্যকে অধিপত্য বিস্তার হবে এবং অধিপত্য বিস্তার করতে গেলে সমস্ত রাজাদেরই হারাতে হবে, তাই না? তাই রাজা জয়চন্দ্রের উপর বা কনৌজ ইউপির উপর অ্যাটাক করে কে? মোহাম্মদ ঘড়ি, বা মোহাম্মদ ঘড়ির হিসাবে কেউ? কুতুবউদ্দিন আইবক। 1194 আবার ফিরে আসে কে? 1194 আবার ফিরে আসে মোহাম্মদ ঘড়ি। এবং কার সঙ্গে যুদ্ধ হয়? কনৌজের রাজা, কনৌজের গাড়োয়াল বংশের রাজা কে বলে এসেছিলাম আমি? জয়চাঁদ বা জয়চন্দ্র। এই জয়চাঁদের সঙ্গে কার যুদ্ধ শুরু হয়? মোহাম্মদ ঘড়ি, মোহাম্মদ ঘড়ি। এই যুদ্ধে কি হয়? জয়চাঁদ কি হয়? পরাজিত বরণ করে। এবং এই যুদ্ধ কি নামে পরিচিত? চন্দাবাড়ের যুদ্ধ নামে পরিচিত, চন্দাবার যুদ্ধ। তাহলে চন্দাবাড়ের যুদ্ধ কত সালে হয়েছিল? 1194 খ্রিস্টাব্দে। তাহলে পাঁচটা এটা মোহাম্মদ ঘড়ির বোঝা গেল। 1175, 1178, 1175,
1178, 1191, 1192 আর 1194। মেনলি এই করে অ্যাটাক ছিল। তার মধ্যে কিছু জিতেছে, কিছু হেরেছে। জিতেছে কোনটা? মুলতান জয়ী হয়েছে, ভীমসেনের কাছে হেরে গেছে, তরাইনে প্রথম যুদ্ধে হেরে গেছে, তরাইনে দ্বিতীয় যুদ্ধে জিতেছে এবং চান্দাবাড়ের যুদ্ধে জিতে গেছে, তাই না? মোহাম্মদ ঘড়ি ফিরে যায় আবার গজনী 1194 সালের পর, এবং বলা হয় নাকি যে মোহাম্মদ ঘড়ি কিছুদিন পর 1206 খ্রিস্টাব্দ নাগাদ মোহাম্মদ ঘড়ির 1206 খ্রিস্টাব্দ নাগাদ মোহাম্মদ ঘড়ির মৃত্যু হয়। মোহাম্মদ ঘড়ির মৃত্যু হয় এবং মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর এদিকে তো দিল্লির দাস বংশের প্রতিষ্ঠা শুরুই হয়ে গেছে মোটামুটি কুতুবউদ্দিন আইবক, তাই না? তাহলে কুতুবউদ্দিন আইবক আজমেরের শাসনভার করছে এবং দিল্লির দাস বংশের কি হয়ে যায়? সূচনা হয়ে যায় 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতান বংশের প্রতিষ্ঠাতা কে করে? দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা করে, দাস বংশের প্রতিষ্ঠা করে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক যেমন একজন দাস ছিল, কুতুবউদ্দিন আইবকের মতো মোহাম্মদ ঘড়ির আর একজন দাসও ছিল। সে দাসের নাম কি ছিল? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি। কিন্তু আলাউদ্দিন খলজি বংশের লোক ছিল না, দাস ছিল। কার দাস ছিল? মোহাম্মদ ঘড়ির দাস ছিল বখতিয়ার খলজি। কুতুবউদ্দিন আইবক যেমন দিল্লিতে বা ভারতবর্ষকে শাসনভার দেওয়া হয়, মোহাম্মদ ঘড়ি বখতিয়ার খলজিকেও কি করেছিল? ভারতবর্ষে শাসনভার দিয়ে দিয়েছিল কিছু কিছু জায়গায়। এবং বখতিয়ার খলজিকে বলা হয়, এই সময় যে বখতিয়ার খলজি ইম্পর্টেন্ট, বখতিয়ার খলজি কি করে? বিহার দখল করে এবং বিহারের থেকে বিহার দখল করার পর কোথায় যায়? বাংলা দখল করে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি সম্পর্কে একটু বলি, কিছু কিছু কোশ্চেন আসে বখতিয়ার খলজি থেকে। বখতিয়ার খলজি, তো বখতিয়ার খলজি কুতুবউদ্দিন আইবকের মতনই একজন কে ছিল? দাস ছিল। এবং কি করছে? কনৌজ তো দখল হয়ে গেছি। কনৌজ কি বলেছিলাম? ইউপি আর বিহার মিলিয়ে কে ছিল? কনৌজ। তো কনৌজকে পরাজিত হয়ে গেছে। কনৌজ বর্তমানে কাদের দখলে চলে এসছে? বর্তমানে দাস বংশ বা ঘড়ির দখলে চলে এসছে। সেখান থেকে কে করে? সেখান থেকে বখতিয়ার খলজি আরো সামনের দিকে এগিয়ে যায় এবং বিহার টোটালটাই বিহার দখল করে ফেলে। বিহার দখলের পর কোন দিকে এগিয়ে যায়? বাংলা। আর বাংলায় সেই সময় পাল বংশ শেষ হয়ে কে এসেছিল? সেন বংশ এসেছিল, লক্ষণ সেন। লক্ষণ সেনকেও কি করে? লক্ষণ সেনকে পরাজিত করে। লক্ষণ সেনকে পরাজিত করে। লক্ষণ সেনকে পরাজিত করার পর কি ভাবে? যে তিব্বত দখল করবে। কি দখল করবে? তিব্বত। তাহলে মোটামুটি যদি বলি তিব্বত, একটুখানি দেখো ছোট বড় ম্যাপের মধ্যে দেখাই। যদি বলি তিব্বত, তাহলে তিব্বত যদি দখল করতে চায় তাহলে বাংলা যদি দখল হয়ে যায়, বাংলা দখল হয়ে গেছে, তাহলে বাংলা দখল হলে মোটামুটি এই জায়গায় কি বলছে? আসাম। আমার আসামকে কি করতে হবে? আসামকে আমার দখল করতে হবে, তবেই তিব্বত যেতে পারবে। এবং আসাম আক্রমণ করে কে? আসাম আক্রমণ করে হচ্ছে বখতিয়ার খিলজি। কিন্তু আসাম আক্রমণ করার পর আসামের যে প্রাকৃতিক পরিবেশ, আসাম কি প্রচুর পরিমাণে পাহাড় পর্বত আছে এবং তার জন্য কি হয়? সেখানে বখতিয়ার খিলজি সেইভাবে যুদ্ধে জয়লাভ করতে পারেনি এবং সেখান থেকে পরাজয় বরণ করে ফিরে আসে এবং সেই সময় মারা যায়। কিন্তু বখতিয়ার খলজির ইম্পর্টেন্সটা কি? বখতিয়ার খিলজি প্রচুর পরিমাণে মন্দির মসজিদ, বিশেষ করে বলা হয় বিক্রমশিলা ইউনিভার্সিটি এবং নালন্দা ইউনিভার্সিটি কি করেছিল? পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। বখতিয়ার খিলজির যে মেনলি পরীক্ষায় যে দুটো জিনিস আছে, কি করে? যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল। নালন্দা। নালন্দা কোথায়? বিহার। নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে কে? বখতিয়ার খলজি। বিক্রমশিলা ইউনিভার্সিটিকে ধ্বংস করে বখতিয়ার খলজি। যখন বিহার দখল করতে করতে আস্তে আস্তে বাংলার দিকে এগোচ্ছিল, তখন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো পড়ছিল সেগুলোকেও কি করেছিল? টোটাল ধ্বংস করে দিচ্ছিল। কারণ বখতিয়ার খলজি বা এরা দাস কি চেয়েছিল? বখতিয়ার খলজি অ্যাকচুয়ালি উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষকে মুসলিম সাম্রাজ্যে পরিণত করা।
কিন্তু কখনোই যে একটা এত বড় হিন্দু সাম্রাজ্যকে মুসলিম সাম্রাজ্যে পরিণত করা একটা কঠিন ব্যাপার ছিল। কি করেছিল, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে পুড়িয়ে দিয়েছিল। বলা হয় নাকি নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত বই ছিল যে 6 মাস ধরে এর আগুন নেভানো যায়নি। কি করেছিল, বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। আবার এও কথিত আছে যে বখতিয়ার খিলজি যখন একটা রোগে পড়েছিল, কঠোর রোগে, যখন কোনো ডাক্তার দেখি বা সেই সময় বৈদ্য বা কবিরাজ দেখিয়ে ঠিক হচ্ছিল না, সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে প্রিন্সিপাল ছিল বা হেড ছিল, সে কি করেছিল, সে গিয়ে বখতিয়ার খিলজিকে কি করেছিল, একটা বই দিয়েছিল এবং বইটাকে কি বলেছিল যে মুখে লাগিয়ে ফুলতে। আমরা কি করি, অনেকজন দেখবে মুখে জিভ দিয়ে কি করে, আঙুলের থুতু নেয় দিয়ে কি করে, বই খোলে, এবং বইয়ের ওই পৃষ্ঠার মধ্যে কি করেছিল, ওষুধ মিশিয়ে দিয়েছিল এবং একটা কি দিয়ে এসেছিল, এটা কোরআন দিয়ে এসেছিল যে কোরআন পড়ো তাহলেই তোমার রোগ মুক্ত হয়ে যাবে, এবং রোগও মুক্ত হয়ে গেছিল বখতিয়ার খিলজি। এবং বখতিয়ার খিলজি বুঝতে পেরেছিল যে এত বড় ইউনিভার্সিটি যদি ভারতবর্ষে থাকে, হিন্দু সাম্রাজ্য কখনোই তৈরি করা, মানে মুসলিম সাম্রাজ্যে পরিণত করা ভারতকে কখনোই সম্ভব হবে না। এই জন্য বড় বড় যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশনগুলো ছিল বা পড়াশোনার জায়গাগুলো ছিল, সেগুলোকে বখতিয়ার খিলজি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। তার মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় আর বিক্রমশিলা ছিল এদের মধ্যে গুরুত্বপূর্ণ। এবং বখতিয়ার খিলজি মারা যায় এবং পুরোপুরিভাবে দিল্লির সুলতান, মানে দিল্লির যে শাসনভার তা কার হাতে চলে যায়, মোহাম্মদ ঘুরি আরেক দাস, কুতুবউদ্দিন আইবক, আমরা সবাই জানি দাস বংশের প্রতিষ্ঠাতা। তাহলে এইবার চলো, আমি কি বলেছিলাম, দাস বংশ থেকে মধ্য ভারতের ইতিহাস শুরু হবে। তাহলে কি বলেছিলাম, দেখ তু সালা, কি বলেছিলাম, দেখ তু সালা। তাহলে দেখ তু সালার আগে কি নিয়ে আলোচনা করবো, দ মানে কি বংশ, দাস বংশ। দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে, তাই না? দাস বংশের প্রতিষ্ঠাতাকে সবাই জানি আমরা, কুতুবউদ্দিন আইবক। দাস বংশ কত সাল থেকে কত সাল চলেছিল, 1200 কত বলেছিলাম, 84 বছর, 1206 থেকে 1290। দাস বংশের ইতিহাসে বিভিন্ন অনেক সুলতান আসবে, অনেক শাসক আসবে, তার মধ্যে যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখবো। তাহলে প্রথম যদি বলি, তাহলে কুতুবউদ্দিন আইবক। দ্বিতীয় ক্ষেত্রে কে এসেছিল, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আরাম শাহ। আরাম শাহ অত ইম্পর্টেন্ট নয়, আমাদের অত পড়ার দরকার নেই, জাস্ট আরাম শাহ এসেছিল। কত থেকে কত ছিল, 1206 থেকে 1210 পর্যন্ত কে ছিল, কুতুবউদ্দিন আইবক। 1206 থেকে 1210 ছিল কুতুবউদ্দিন আইবক। আরাম শাহ কত ছিল, 1210-এর পর আরাম শাহ কিছুদিনের জন্য আসে, এবং কি হয় যে সেরকম শাসক ছিল না, সেরকম শাসক না থাকার জন্য কি হয়েছিল, আরাম শাহকে সরিয়ে দিয়ে কি এসেছিল, ইলতুৎমিশ আসে, এবং ইলতুৎমিশ দাস শাসক হিসাবে। তাহলে আরাম শাহর পরকে 3 যদি বলি, ইলতুৎমিশ, ঠিক আছে। ইলতুৎমিশের পর কে এসেছিল, ইলতুৎমিশের মধ্যে নকরুদ্দিন, রুকনুদ্দিন এসেছিল, তাই না? রুকনুদ্দিনও সেরকম শাসক। দেখো আমাদের যেগুলো পড়তে, আরাম শাহ অত ইম্পর্টেন্ট অত পড়ার দরকার নেই, রুকনুদ্দিন অত ইম্পর্টেন্ট নয়, পড়ার দরকার নেই। আমাদের মেন পড়তে হবে কি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ। 5 নম্বরে যদি বলি কে এসেছিল, ইলতুৎমিশের পর সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া ছিল কে, দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক। ভারতবর্ষের ইতিহাসে সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক কে ছিল, সুলতান রাজিয়া, তাই না? 6 নম্বর কে ছিল, সুলতান রাজিয়ার পর সেরকম ভাবে ইম্পর্টেন্স কেউ শাসক আসেনি। যে দল 40টা বা 40 চক্রে যে প্রতিষ্ঠা হয়েছিল, কে করেছিল, ইলতুৎমিশ। তাদেরই কিছু কিছু লোক এসেছিল, তাদের মধ্যে কে এসেছিল, বাহরাম শাহ। 7 নম্বরে এসেছিল মাসুদ শাহ। 8 নম্বর কে এসেছিল, 8 নম্বরে এসেছিল মাসুদ শাহ পর আমাদের মেহমুদ। আর লাস্ট সব থেকে শক্তিশালী, লাস্ট নয়, সব থেকে শক্তিশালী যার ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পড়াতে হবে। রাজিয়াকে পড়তে হবে, বাহরাম শাহ তো ইম্পর্টেন্ট নয়, মাসুদ শাহ তো ইম্পর্টেন্ট নয়, মেহমুদ ওটা ইম্পর্টেন্ট নয়। কে এসেছিল, বলবন, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন তুগলক নয়, কিন্তু তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। এখানে কে এসেছিল, বলবন, গিয়াসউদ্দিন বলবন। এবং গিয়াসউদ্দিন বলবনের পরও সেরকম কেউ ইম্পর্টেন্স আসেনি।
দুজন একমাত্র ইম্পর্টেন্ট এসছিল কিছু দিনের জন্য, কারণ 1287 পর্যন্ত বলবন ছিল। বলবনের পর এসছিল দুজন এসছিল, এক হচ্ছে কায়কাবাদ আর লাস্ট এসছিল কে? কায়ুমার। লাস্ট দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। দাস বংশের শেষ শাসক কে ছিল? কায়ুমার। ক্লিয়ার? তাই দাস বংশ সম্পর্কে আজ পড়বো 1206 থেকে 1290 পর্যন্ত দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন আইবক। তাহলে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে একটু দেখি, চল। তাহলে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে যদি বলি, বুঝিয়ে গেছি যে মোহাম্মদ ঘড়ির দাস ছিল কে? বিশ্বস্ত দাস। কিন্তু একজন দাসকে যদি সেনাপতি বানাতে পারে, তাহলে বুঝতে পারছো যে দাসের সেই সময় তো সম্মান ছিলই। তাহলে আরো কি বলা যায় যে দাস দিনকেও গুরুত্ব দেওয়া হতো, এবং কতটা বিশ্বস্ত দাস যে তাকে সেনাপতি বানিয়েছিল কে? মোহাম্মদ ঘড়ি। এবং মোহাম্মদ ঘড়ির যত যুদ্ধ হতো তার মধ্যে নাকি বলা হয় যে কুতুবুদ্দিন আইবকই নাকি সবকিছু লিড করতো, এবং কুতুবুদ্দিন আইবক যদি না থাকতো হয়তো মোহাম্মদ ঘড়ি এত সাম্রাজ্য বিস্তার করতে পারতো না। তাহলে কুতুবুদ্দিন আইবকের একজন বিশ্বস্ত দাস ছিল কে? মোহাম্মদ ঘড়ির একজন বিশ্বস্ত দাস ছিল কে? কুতুবুদ্দিন আইবক। তাহলে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক 1206 সিংহাসন আরোহণ, 1210 কি এর মৃত্যুবরণ। কুতুবুদ্দিন আইবকের সময় রাজধানী কোথায় ছিল? কুতুবুদ্দিন আইবকের সময় রাজধানী ছিল লাহোর। কোথায় ছিল? লাহোর। কুতুবুদ্দিন আইবক কি নামে পরিচিত ছিল? কুতুবুদ্দিন আইবককে বলা হতো মালিক, বা আরেকটা পরিচিত নাম আছে যেটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে লাখ বক্স বা লক্ষ্যদাতা। কি বলা হয়? লাখ বক্স বা লক্ষ্যদাতা। লাখ বক্স বা লক্ষ্যদাতা কেন বলা হতো? কারণ কুতুবুদ্দিন আইবক খুব দানশীল ছিল, মানে প্রচুর পরিমাণে দান করতো। লাখ লাখ তার যে সাম্রাজ্যের লোক ছিল বা দাস ছিল তাদেরকে প্রচুর পরিমাণে দান করতো। এই দানশীলতার জন্য একে কি বলা হতো? লাখ বক্স বলা হতো। তাই না? কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘড়ির এতটাই বিশ্বস্ত ছিল যে নিজেকেও কখনো সুলতান বলে প্রতিষ্ঠিত করেনি, বা সুলতানের যে সিংহাসন হয়, বলে নাকি যে সুলতানের যে সিংহাসন হয় সেখানে কখনোই বসেনি। সে নিজেকে দাস হিসাবেই রেখে গিয়েছে এবং দাস হিসাবেই শাসনভার চালিয়ে গিয়েছে। ঠিক আছে? তাহলে কি বললাম? এর আরেক নাম মালিক বা লাখ বক্স বা লক্ষ্যদাতা বা কেন বলা হয় লাখ বক্স কেন বলা হয়? এর যে দানশীলতার জন্য একে কি বলা হয়? আমাদের লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হয়। এর কিছু নির্মাণ কার্য বলতে পারি, এর কিছু সেই সময়কার নির্মাণ কার্য। তাহলে কুতুব থেকে কি আসে? কুতুব মিনার। কুতুব থেকে কি আসে? কুতুব মিনার। তাহলে কুতুব মিনারের প্রতিষ্ঠাতাকে বা কুতুব মিনার কে তৈরি করা শুরু করে? তাহলে আমরা অ্যান্সার কি করি? কুতুব মিনার তৈরি করা শুরু করেছিল কে? কুতুবুদ্দিন আইবক। কত সাল থেকে শুরু করেছিল? 1193 সাল থেকে। 1192 যখন তরাইনের দ্বিতীয় যুদ্ধ জেতে, যখন ভারতবর্ষে দিল্লির সিংহাস বা দিল্লির যে ভারতবর্ষের আধিপত্য বিস্তার করছে এবং মুসলিম সাম্রাজ্যের যে বিস্তার করছে, তার স্বরূপ আমরা কি বলতে পারি? যে কুতুব মিনারকে তৈরি করতে পারে। কিংবা স্মরণে যদি বলি যে কার স্মরণে তৈরি করেছিল, তাহলে হচ্ছে কাকির নাম শুনেছ? কি কাকি? কাকি বলা হয়, দেখবে যে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি একজন কে ছিল? একজন সুফি ছিল। মুসলিম সাম্রাজ্যের একজন সুফি ছিল। যখন সুফিবাদ পড়াবো তখন বলবো যে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কে ছিল। তাহলে সুফিবাদী পড়ানোর আগে বললাম যে সুফি একজন মুসলিম সাম্রাজ্যের একজন সাধুকে কি বলা হয়? সুফি। ঠিক আছে? একজন সাধু ছিল কে? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বা সুফি ছিল। এর স্মরণে কি তৈরি করা হয়? কুতুব মিনার তৈরি করতে শুরু করে। বা আরো বলতে পারি যে যেহেতু মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, মুসলিম সাম্রাজ্য বিস্তার করছে, তার স্মরণস্বরূপ
এবার কোনো একটা বড় ব্যক্তির নাম করে তো তৈরি করতে হবে, তাহলে বড় ব্যক্তির নাম করে যখন দেবে কোনো একটা মন্দির মসজিদ বড় বড় কিছু তৈরি হয় বা বড় কিছু তৈরি হয়, তখন দেখবে কোনো একটা বড় ব্যক্তির স্মরণে সেটাকে তৈরি করা হয়, যে এই ব্যক্তির স্মরণে। তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন সুফি ছিল, তার স্মরণে তৈরি করা হয়েছিল কি কুতুব মিনার। তাহলে কুতুবউদ্দিন আইবক তৈরি করতে শুরু করেছিল কুতুব মিনার। কুতুব মিনার যেহেতু বললাম, কুতুব মিনার সম্পর্কে একটু বলেই দিই যে কুতুব মিনার অ্যাকচুয়ালি কোন পাথরে কোশ্চেন আছে, বেলে পাথরের। কুতুব মিনারের উচ্চতা কত? কুতুব মিনার এর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে অ্যাপ্রক্সিমেট কি বলা হয় 73 মিটার, অনেকজন আবার মতান্তরে 72.5 মিটার। ঠিক আছে। কুতুব মিনার কি দিয়ে তৈরি? বেলে পাথর দিয়ে তৈরি, বেলে পাথর দিয়ে তৈরি। কুতুব মিনারের কাজ শুরু করেছিল কে? আইবক। কাজ শুরু করেছিল কে? আইবক। কত সালে? 1193 সালে। কিন্তু কুতুব মিনার কমপ্লিট করে কে বা শেষ করে কে কুতুব মিনারের কাজ? তাহলে আমরা কি অ্যান্সার করি যে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কি করেছিল? কুতুব মিনারের কাজ শেষ করেছিল কত সালে? 1220 সালে। ঠিক আছে। কুতুব মিনার ততদিন কত তল্লা ছিল? বলা হয় নাকি যে 3 তল্লা ছিল। 3 তল্লা ছিল কুতুব মিনার। পরবর্তীকালে যখন ক্ষতিগ্রস্ত হয় বাজ পড়ে 1269 সালে, এর উপর কি হয়েছিল? বাজ পড়েছিল এবং কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন ফিরোজ শাহ তুগলক কোন বংশের? তুগলক বংশের কি করেছিল? এর মেরামতি করেছিল এবং চতুর্থ এবং পঞ্চম তল্লা, চতুর্থ এবং পঞ্চম, ফোর্থ এবং ফিফথ ফ্লোর কি করে? তৈরি করে। ফোর্থ এবং ফিফথ ফ্লোর তৈরি করে। কুতুব মিনারের সামনে, কুতুব মিনারের প্রবেশকালে, কুতুবউদ্দিন আইবক তৈরি করেনি, কিন্তু কুতুব মিনারের প্রবেশকালে কি থাকে? আলাই দরওয়াজা থাকে। বুলন্দ দরওয়াজা এক, আলাই দরওয়াজা এক। তাহলে আলাই দরওয়াজা থাকে। কুতুব মিনারে যদি প্রবেশ করতে যাই, প্রবেশ দ্বারে কে থাকে? আলাই দরওয়াজা থাকে। আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল? আলাউদ্দিন খিলজি। যখন খিলজি বলবো তখন বলবো। ঠিক আছে। তাহলে মোটামুটি এটুকুনি যে কুতুব মিনার সম্পর্কে। যখন আরো আস্তে আস্তে যাবো দাস বংশে বা সুলতান বংশে যখন এগোবো তখন আরো বলবো। তাহলে কুতুব মিনার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। আর কি তৈরি করেছিল কুতুবউদ্দিন আইবক? কুতুবউদ্দিন আইবক আজমেরে কি তৈরি করেছিল? আজমের কি বলেছিলাম? চৌহান বংশ। আজমেরের চৌহান বংশের পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়েছে এবং পৃথ্বীরাজ চৌহানকে হারানোর পর সেখানে কি তৈরি করেছিল? আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া বা আড়াই দিনের ঝোপড়া বলা হয়। আড়াই দিন কা ঝোপড়া কোথায় করেছিল? আজমের। আজমের কোথায়? আগেই বলে এসেছি রাজস্থান। কিন্তু এটাও একজন যে সুফির স্মরণে তৈরি করা হয়েছিল। কে সুফি ছিল? মঈউদ্দিন চিশতি। নাম শুনেছো? মঈউদ্দিন চিশতির স্মরণে, মঈউদ্দিন চিশতির স্মরণে তৈরি করেছিল কি? আড়াই দিন কা ঝোপড়া। কোথায় তৈরি করেছিল? রাজস্থান, আজমেরে তৈরি করেছিল। এছাড়াও কুতুবউদ্দিন আইবকের আর ইম্পর্টেন্স কি আছে? আর একটা তৈরি করেছিল, সেটা হচ্ছে কোয়াতুল ইসলাম। কি? কোয়াতুল ইসলাম। কোয়াতুল ইসলাম। কোয়াতুল ইসলাম কোথায় তৈরি করেছিল? কোয়াতুল ইসলাম তৈরি করেছিল দিল্লিতে। কোথায়? দিল্লিতে। কোয়াতুল ইসলাম তৈরি করেছিল দিল্লিতে। ঠিক আছে। এবং কুতুবউদ্দিন আইবক যখন মারা যায় তখন এর যে দেহ সেটা কোথায় কবরস্থ করা হয়? লাহোরে করা হয়। কোথায় করা হয়? লাহোরে করা হয়। 1210 সালে কুতুবউদ্দিন আইবক বলা হয় নাকি পোলো খেলতে। আগেকার দিনে কি বলতো? চৌগান। কি বলা হতো? চৌগান খেলা। ঠিক আছে। এখনকার দিনে বর্তমান খেলা কি? যেটাকে বলা হয় পোলো। এই পোলো খেলতে গিয়ে বা চৌগান খেলতে গিয়ে বা পোলো, বর্তমানে বলা হয় পোলো, ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে কি হয়? মৃত্যু হয়। ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় কত সালে? 1210 সালে। এবং কুতুবউদ্দিন আইবক মারা যাওয়ার পর দিল্লির দাস বংশের নেক্সট সম্রাট, যে নেক্সট শাসক সে আছে। তাহলে কুতুবউদ্দিন আইবকের পুত্র বলা হয় অনেক সময় যে আরাম শাহকে। কি বলা হয়? আরাম শাহ। কে আছে কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর?
আরাম শাহ তার পুত্র, ঠিক আছে, অনেকে বলে মনে করা হয় যে পুত্র, ঠিক আছে। তা আরাম শাহ সেরকম ভাবে শাসক ছিল না, কি ছিল, নিজে খামখেয়ালি রাজা ছিল, ঠিক আছে, ঘোড়ার পিঠে চেপে চেপে বেড়াতো, হাতির পিঠে চেপে চেপে বেড়াতো, যাকে যা পারতো দান করতো, কোনো শাসন ভার যে নেওয়ার শাসন ভার নেওয়ার কোনো কাজ করতো না। এবং আরাম শাহর যে মা ছিল সে কি করতো, টোটালি তার কাজ সামলাতো। এবং আরাম শাহর মা তাকে যে বিয়ে হয়ে আসার পর যে যে সমস্ত লোক তার বিরুদ্ধে কথা বলেছিল বা তাকে জ্বালাতো অ্যাকচুয়ালি, সেই সমস্ত লোকের বিরুদ্ধে কি করে, অত্যাচার শুরু করে। এবং কি দেখা যায়, জনগণের মধ্যে বিদ্রোহ দেখা যায় এবং আরাম শাহকে কি করা হয়, আরাম শাহকে সরিয়ে দেওয়া হয় সিংহাসন থেকে। দিয়ে কাকে বসানো হয়, আরাম শাহ এবং ওর মা যখন সরে যায় বা মৃত্যু হয়ে যায়, ওদের আরাম শাহর মৃত্যু হয়ে যায়, তখন কি এসে বসে, ওর জামাই, কার জামাই, কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবকের জামাই কি নাম, ইলতুৎমিশ। ইলতুৎমিশ 1211 থেকে 1236 পর্যন্ত কি করে, রাজত্ব করে, দিল্লির সিংহাসনে বসে। রাজধানী কোথায়, রাজধানী লাহোর থেকে কোথায় নিয়ে আসে, স্থানান্তরিত করে দিল্লিতে। এবং দিল্লিতে কি করে, যদি বলে দিল্লিতে সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে করে, ইলতুৎমিশ করে, বা সুলতান বংশের বা সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠা, সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, প্রকৃত প্রতিষ্ঠাতা বলার অনেক কারণ আছে। কারণ হচ্ছে সেই সময় যখন জনসাধারণ বিভিন্ন, আরাম শাহ এসছে তাই না, আরাম শাহ সেরকম যোগ্য রাজা নয়, তাহলে বিভিন্ন যে সমস্ত জায়গায় জনগণ কি করেছে, বিদ্রোহ শুরু করেছে, বা বিভিন্ন যেখানে আঞ্চলিক শক্তিগুলো আছে, আঞ্চলিক যে সমস্ত রাজাগুলো আছে, তারা পুনরায় বিদ্রোহ শুরু করেছিল এবং সেই বিদ্রোহগুলোকে দমন করেছিল কে, ইলতুৎমিশ। কিছু কিছু জায়গা আমি যদি বলি, যেমন গোয়ালিয়র রণথম্বর, গোয়ালিয়র রণথম্বর, আজমের, এই সমস্ত জায়গায় পুনরায় কি শুরু হয়েছিল, বিদ্রোহ শুরু হয়েছিল এবং বিদ্রোহগুলোকে দমন করা হয়েছিল। যেমন আরো বলে যদি বাংলায়, ঠিক আছে, এই বিদ্রোহগুলোকে দমন করে দিল্লিতে তার শাসন ব্যবস্থা শুরু করেছিল। এবং সেই সময় চেঙ্গিস খানের আক্রমণ বলা হয়, সেই সময় চেঙ্গিস খান নাকি সব থেকে বড় কুখ্যাত আর কি বলা হয় যে শাসক ছিল, যে পৃথিবীব্যাপী কি করেছিল, তার যে ভয় বা ত্রাসের কি করেছিল, পৃথিবীবাসীকে মানে টোটাল মানে যে আমাদের যদি বলি যে আফগানিস্তান, ইরান, ইরাক, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোকে ত্রাস বলা হতো কাকে, চেঙ্গিস খান। এই চেঙ্গিস খানের আক্রমণকে কি করেছিল, প্রতিহত করেছিল। চেঙ্গিস খানের আক্রমণকে প্রতিহত করে কে, আক্রমণকে প্রতিহত করে ইলতুৎমিশ, প্রতিহত করে। চেঙ্গিস খানের সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ হয়নি, কিভাবে প্রতিহত করেছিল, সেই সময় একটু যদি ঘটনা বলি, একটু গল্প করে বলি, তাহলে একটু ভালো মনে থাকবে, দেখবে যে চেঙ্গিস খানের জামাই ইরানের কি করেছিল, ইরানের তাকে শাসনভার দেওয়া হয়েছিল, কিন্তু ইরান ছোট করে বলছি, ইরান কর্তৃপক্ষ, যখন চেঙ্গিস খান বলবো তখন বড় করে বলবো, ইরানের যে শাসক তার দ্বারা কি হয়েছিল, তার জামাইকে হত্যা করা হয়েছিল চেঙ্গিস খান। এবং তার নামটা যদি বলি কি, যে কার দ্বারা হত্যা করা হয়েছিল, তার নামটা হচ্ছে জালালউদ্দিন মাখবারানি। চেঙ্গিস খানের জামাইকে হত্যা করাকে ইরানের রাজা, ইরানের শাসক সেই সময়কার জালালউদ্দিন মাখবারানি। এই জালালউদ্দিন মাখবারানি কি করেছিল, যে চেঙ্গিস খানের জামাইকে নাকি হত্যা করেছিল। এবং চেঙ্গিস খান সেই সময় ইরান আক্রমণ করে এবং ইরানের সমস্ত জনসাধারণ, বলা হয় নাকি ইরানের এতই লোক সংখ্যা কমে গেছিল যে বিগত 20 বছর লেগেছিল সেই ইরানের লোক সংখ্যা তৈরি হতে, পুনরায় যত লোক সংখ্যা ছিল এত হত্যা করেছে। চেঙ্গিস খানকে এমনি বলা হয় যে চেঙ্গিস খান পুরো হত্যার জনক বলা হয়, যেখানে যেত সেখানেই প্রচুর পরিমাণে হত্যা করতে। এবং চেঙ্গিস খানের নাকি বংশধর সবাইকে বলা হয় যে পৃথিবীর নাকি 70 মানে 1/3 লোক বলা হয় নাকি যে
চেঙ্গিস খানের বংশধর, তাই না? পরে কথা বলবো চেঙ্গিস খানের কথা যখন বলবো। তাহলে জালালউদ্দিন মাকবারনি ইলতুৎমিশের কাছে শরণার্থী চায় যে চেঙ্গিস খান আক্রমণ করেছে, আমাকে ভারতবর্ষে শরণার্থ দেওয়া। কিন্তু ইলতুৎমিশ কি করেছিল, জালালউদ্দিন মাকবারনিকে শরণ দেয়নি, কারণ জানতো যে যদি শরণ দেয় তাহলে কি করবে, চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করবে। এবং এই চালাকির মাধ্যমে কি করেছিল, যে চেঙ্গিস খানের যে আক্রমণ সেটাকে প্রতিহত করেছিল। তাহলে আমি বললাম ইলতুৎমিশ কি করছিল, যে বিদ্রোহ সেগুলোকে দমন করছিল এবং আস্তে আস্তে তার সাম্রাজ্য দিল্লির শাসক হিসাবে বসে তার সাম্রাজ্য বিস্তার করছিল। ওই জন্য দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, ইলতুৎমিশকে বলা হয়, যে 1211 থেকে 1236 পর্যন্ত ছিল। কিছু কিছু কাজ যেগুলো আমাদের ইম্পর্টেন্স মনে রাখা দরকার, যেমন আমি যদি বলি ইকতা প্রথা কে চালু করে, ইকতা প্রথা চালু করে কে, ইকতা প্রথা চালু করে হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ মাইনের বদলে কি করেছিল, যে ভূমি রাজস্ব দেওয়ার ব্যবস্থা, ভূমি দেওয়ার ব্যবস্থা করেছিল, তাকেই বলা হয় ইকতা প্রথা। যদি আরো খুলে বলি, ধরো কোনো লোককে যদি কাজে রাখি তাকে মাইনে দেওয়া হয়, কিন্তু কি করেছিল, যে কিছুটা ভূমি কোনো কোনো ইকতাদারকে দিয়ে দেয়, ইকতা প্রথায় যারা ভূমি নেবে তাদেরকে ইকতাদার বলা হতো, ইকতাদারকে দিয়ে দিত। এবং ইকতাদারকে কি বলতো, ওখান থেকে যা ভূমি রাজস্ব হবে সেখান থেকেই সে মাইনে নেবে এবং সেখান থেকেই সে কি করবে, তার যে সৈন্য, যুদ্ধের সময় যে সৈন্য দরকার সেই সৈন্য পাঠাবে এবং যদি কিছু বাড়ে তাহলে রাজস্ব হিসাবে দেবে। তাহলে ইকতা প্রথা চালু করেছিল কে, ইলতুৎমিশ। 40 চক্র স্থাপন করেছিল কে, 40 চক্র স্থাপন করেছিল কে, ইলতুৎমিশ। এই 40 চক্র বলতে কি বুঝি, ভালোবাসায় বলতে বোঝাতে গেলে এখনকার দিনে প্রধানমন্ত্রী কে, আমাদের মোদি, তাই না? মোদির আন্ডারে বা মোদির নিচে কতজন কাজ করে, যত আমাদের মিনিস্ট্রিয়াল পদ আছে, যেমন যদি বলি স্মৃতি ইরানি, ঠিক আছে, আমাদের যত মিনিস্ট্রিয়াল যে জিনিসগুলো আছে, মিনিস্ট্রিয়াল বলতে কৃষিমন্ত্রী, সেচ মন্ত্রী, প্রতিরক্ষা বিভাগ একজন, অর্থমন্ত্রী হিসাবে একজন, ঠিক আছে, সেরকম কি করেছিল, দল 40টা বা 40 চক্র গঠন করেছিল। এখনকার দিনে যেমন মিনিস্ট্রিয়াল সিস্টেম, তখনকার দিনে কি করেছিল, দল 40, মানে রাজার আন্দোলনে 40 জন থাকবে, তারা রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে। সে কৃষিক্ষেত্রে একজন, হয়তো অর্থনীতি ক্ষেত্রে একজন, এই সমস্ত ক্ষেত্রে 40 চক্র তৈরি করেছিল কে, ইলতুৎমিশ। তাহলে ইকতা প্রথা, 40 চক্র, এগুলো কে তৈরি করেছিল, আমাদের ইলতুৎমিশ তৈরি করেছিল, ঠিক আছে। যদি বলি এর স্থাপত্য কি নির্মাণ করেছিল, স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে বলা হয় নাকি যে কুতুব মিনার তো তৈরি করেছিল, যে কুতুব মিনার শুরু করেছিল কে, কুতুব মিনার শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং কুতুব মিনারের কাজ শেষ করেছিল কে, ইলতুৎমিশ। কিন্তু কুতুব মিনার ছাড়া বলা হয় সুলতানগড়ি, দিল্লিতে সুলতানগড়ি, দিল্লির সুলতানগড়িকে তৈরি করে ইলতুৎমিশ তৈরি করে। নিজের পুত্র যখন মরে গিয়েছিল, নিজের পুত্র শোকে কি তৈরি করেছিল, দিল্লিতে সুলতানগড়ি। সুলতানগড়ি অ্যাকচুয়ালি কি, মকবরা, মকবরা বলতে সৌধ, ঠিক আছে, এক প্রকার সৌধকে বলি আমরা কি, মকবরা। নিজের পুত্র মারা যাওয়ার জন্য কি তৈরি করেছিল, এই সৌধ বা মকবরা তৈরি করেছিল, যেটা সুলতানগড়িতে বলা হয়, দিল্লির সুলতানগড়ি। পুত্রের নাম কি ছিল, নাসিরউদ্দিন মোহাম্মদ। এই পুত্রের মৃত্যুর শোকে কি তৈরি করেছিল, সুলতানগড়ি। এছাড়াও কি করেছিল, জামা মসজিদ। কিন্তু এই জামা মসজিদ ওই জামা মসজিদ কিন্তু এক নয়, ওটা হচ্ছে দিল্লির জামা মসজিদ, যেটা তৈরি করেছিল কে, শাহজাহান। কিন্তু বদায়ুর জামা মসজিদ কে তৈরি করে, বদায়ুর জামা মসজিদ তৈরি করে ইলতুৎমিশ, ঠিক আছে। ইলতুৎমিশ যখন সিংহাসনে বসে বা তখন খালিফাতের দ্বারা একে একটা কি দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। সেই সময় কি বলেছিলাম, খালিফা, এবং খালিফারাও কি চেয়েছিল, যে ইলতুৎমিশ সিংহাসনে বসুক, কার বদলে বসুক, আমাদের কে বসে আছে, আরামসার কুশাসন। এই কুশাসনের জন্য ইলতুৎমিশকে সবাই চেয়েছিল যে সিংহাসনে বসুক, এবং সিংহাসনে যখন বসে এবং দিল্লি সাম্রাজ্যের যখন প্রকৃত প্রতিষ্ঠা কি সবকিছু ঠিকঠাক বেড়ে তার সাম্রাজ্যকে বাড়াচ্ছে, তখন খালিফাদের দ্বারা একে সুলতানি আজম উপাধি দেওয়া হয়, সুলতান-ই-আজম,
সুলতানি আজম কি করে উপাধি দেওয়া হয়, সুলতানি আজম। 1236 খ্রিস্টাব্দ, ঠিক আছে, কার মৃত্যু হয়? ইলতুৎমিশের মৃত্যু হয়। 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যু হয় এবং মৃত্যুর পর কে আসে? রাজবংশ পড়াচ্ছি, সিকোয়েন্স বলেছিলাম যে ইলতুৎমিশের মধ্যে কে আসছে? ইলতুৎমিশের পর আসছে রুকনুদ্দিন। রুকনুদ্দিন ছিল কে? অ্যাকচুয়ালি ইলতুৎমিশের ছেলে। ইলতুৎমিশের ছেলে কে ছিল? রুকনুদ্দিন। রুকনুদ্দিন ছিল ইলতুৎমিশের ছেলে। কিন্তু একই ব্যাপার, রুকনুদ্দিন অ্যাকচুয়ালি ইলতুৎমিশ চেয়েছিল কি? রুকনুদ্দিন সেরকম শাসক ছিল না, কুশাসক ছিল, মানে সেরকম তার মধ্যে ক্ষমতা ছিল না যে শাসন করার। ইলতুৎমিশ চেয়েছিল কে? যে রাজিয়া, মেয়েকে ইলতুৎমিশের, রাজিয়া, রাজিয়াকে সিংহাসনে দেখতে চেয়েছিল। কিন্তু দেখো, এখনো বলি বা সেই সময়ও বলি, বর্তমানে মানে আগেকার দিনে কি হতো, মেয়েদেরকে সেইভাবে জায়গা দেওয়া হতো না যে একটা মেয়ে একটা মানে সাম্রাজ্য চালাবে, একটা দেশ চালাবে, কেউই চাইতো না। তাই খালিফা যারা আছে বা সমাজগণ যারা আছে তারা কেউই চায়নি যে সুলতান রাজিয়া সিংহাসনে বসুক। সিংহাসনে বসেছিল কে? রুকনুদ্দিন। এবং রুকনুদ্দিন ছিল কুশাসক, তাই না, ইলতুৎমিশের পর, সেই জন্য সেইভাবে কি করতে পারিনি, সাম্রাজ্য চালাতে পারেনি। এবং রুকনুদ্দিনকে সরিয়ে দিয়ে হত্যা করার পর কে বসেছিল? রাজিয়া, তার ভাইয়ের জায়গায় কে এসেছিল? রাজিয়া এসেছিল। রাজিয়া হচ্ছে তার বোন। তাহলে রাজিয়া কবে এসেছিল? 1236 থেকে 1240। বলা হয় 1236 থেকে 1240। তার মধ্যে কিছুদিন কে ছিল? রুকনুদ্দিন ছিল। তার 3.5-4 বছর মতো কে ছিল? সুলতান রাজিয়া ছিল। সুলতান রাজিয়া সম্পর্কে যদি বলি, সুলতান রাজিয়া দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম মহিলা শাসককে বা প্রথম বা শেষ মহিলা শাসককে, তাহলে একমাত্র সুলতান রাজিয়া, সুলতান রাজিয়া, তাই না? তাহলে সুলতান রাজিয়া কোথায় এলো? সিংহাসনে এলো। কিন্তু সিংহাসনে আসার আগে আমি কি বলছিলাম, সেই সময় যে খালিফা উমরাগান যারা ছিল সেটা তারা কি করতে চেয়েছিল, যে রাজিয়াকে চায়নি কেউ যে সিংহাসনে বসুক, তাই না? রাজিয়াকে সিংহাসনে বসানোর জন্য এর এক বন্ধু বলা হয়, বা রাজিয়ারও অনেক প্রেম কাহিনী আছে। রাজিয়ার ছোটবেলাকার প্রেমের মানে ভালোবাসতে থাকে আলতুনিয়াকে। এই ছোটবেলা বাল্যকাল কার সঙ্গে প্রেম করতো? আলতুনিয়ার সাথে। এই আলতুনিয়া একে কি করবে, এই সিংহাসনে আসার জন্য প্রচুর চেষ্টা করবে। এবং বলা হয় নাকি যে রাজিয়ার সিংহাসনে আসার পিছনে আলতুনিয়ারই সব থেকে বড় হাত। এবং রাজিয়া যখন সিংহাসনে বসে তখন কি হয়, আলতুনিয়াকে করা হয় ভাতিন্দার, গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়। ভাতিন্দার শাসক হিসাবে ভাতিন্দা দেখাশোনার জন্য কাকে নিয়োগ করা হয়, মানে পাঠানো হয় আলতুনিয়াকে। সুলতান রাজিয়া কোথায়? সিংহাসনে বসেছে। কার সাহায্য নিয়ে বসেছে? আলতুনিয়া। আলতুনিয়া কে ছিল? এই ছোটবেলাকার বাল্য বন্ধু বলতে পারো, বা বাল্য প্রেম ছিল কার সাথে? আলতুনিয়ার সঙ্গে। ভাতিন্দায়, পাঞ্জাবে ভাতিন্দায় কে চলে গেল? আলতুনিয়া চলে গেল। এবং রাজিয়ার আস্তাবল ঘোড়ার যে ঘোড়া, সেই সময় যুদ্ধে জিততে গেলে অ্যাকচুয়ালি প্রধান জায়গা কিছু, যার কার কত ঘোড়া আছে, তাহলে ঘোড়া দেখার জন্য বা আস্তাবলের দায়িত্ব কাকে দিয়েছিল? সেটা দিয়েছিল ইয়াকুতকে। কাকে দিয়েছিল? ইয়াকুতকে। ইয়াকুত কি করেছিল, পরবর্তীকালে যখন আলতুনিয়া পাঞ্জাবে চলে যায় আর রাজিয়া ছিল একটু মডার্ন টাইপের, ঠিক আছে, কুবা কুল্লাহা কে চালু করেছিল? রাজিয়া চালু করেছিল। একটু বলছি দাঁড়া, প্যান্ট জামা পরা বা পর্দা প্রথা, যে পর্দা মুসলিম যে আমাদের সম্প্রদায় একরকম প্রথা আছে পর্দা প্রথা, যেটা মুখ ঢেকে রাখতে হবে, সে প্রথার অ্যাকচুয়ালি বিরোধী কে করেছিল? সুলতান রাজিয়া করেছিল। এবং ইয়াকুতকে কি করেছিল? আস্তাবলের প্রধান। আলতুনিয়া চলে গেছে এবং ইয়াকুতের সঙ্গে পরবর্তীকালে কি হয়, প্রেম হয় কার? আমাদের রাজিয়ার। এবং আলতুনিয়া সেটা জানতে পারে, ঠিক আছে, এখন কার সঙ্গে প্রেম করছে বা ভালোবাসা করছে কার সাথে? সুলতান রাজিয়া ইয়াকুতের সঙ্গে। তাহলে গুজা বাংলা বলতে পারি ট্রায়াঙ্গেল লাভ, এখনকার দিনে হচ্ছে ত্রিকোণ প্রেম। তাহলে ত্রিকোণ প্রেমের তৈরি হয় কার সাথে? আলতুনিয়া, ইয়াকুত আর সুলতান রাজিয়ার মধ্যে। তাহলে ইয়াকুত কি করেছিল? আলতুনিয়া তখন কি করেছিল? পাঞ্জাবে বিদ্রোহ শুরু করে। আলতুনিয়া কি করবে? যখন ত্রিকোণ প্রেম সম্পর্কে জানতে হবে, আলতুনিয়া পাঞ্জাবে কি শুরু করে? বিদ্রোহ শুরু করে, যে আমি সুলতান, যে রাজিয়া সুলতানের
নিচে আর কাজ করবো না এবং বিদ্রোহ শুরু হয় পাঞ্জাবে। ইয়াকুতকে নিয়ে পাঞ্জাব অ্যাটাক করবে, তাই না? পাঞ্জাব তো দখলে আনতে হবে রাজিয়াকে। আলতুনিয়াতে এখানে বিদ্রোহ করে দিয়েছে, বিদ্রোহ করার কারণও কি? তিকন প্রেম জানার জন্য। এবং কি করেছিল ইয়াকুত, কি করেছিল পাঞ্জাবে গিয়েছিল, ইয়াকুতকে সঙ্গে নিয়ে পাঞ্জাবে যায়। ইয়াকুতের কি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। আলতুনিয়া কি করে, আলতুনিয়া ভালো রকম ধুয়ে দেয় ইয়াকুতকে এবং মেরে দেয়। এবং ইয়াকুতকে মেরে দেওয়ার পর আলতুনিয়া কি করে, সুলতান রাজিয়াকে বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব গ্রহণ না করেও রাজিয়ার আর উপায় নেই, কারণ ইয়াকুতকে তো মেরে দিয়েছে এবং আলতুনিয়াকে যদি বিয়ে না করে তাহলে তার রাজ্যও যাবে, সব কিছুই যাবে, তাই না? এই জন্য কি করে, আলতুনিয়াকে বিয়ে করলো এবং আলতুনিয়ার সঙ্গে ফেরার পথে বলা হয় এর রাজিয়ার মৃত্যু হয়। সুলতান রাজিয়া পর্যন্ত আজকে পড়াবো, তাই না? তাহলে সুলতান রাজিয়ার কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেশন কাপ করছে, বা কুবা বা কুলা পুতা কি, কুবা কুলা, কুবা আর কুলা পুতা কে চালু করে, সুলতান রাজা। কুবা মানে কি, কুবা মানে হচ্ছে ক্যাপ বলা হয়, মানে কি ক্যাপ পরবে মাথায়, টুপি পরবে। পদ্মা প্রথা অ্যাকচুয়ালি কে মানে, রাজিয়া মানে নেই, তাই না? ক্যাপ পরবে। কুলা মানে কি, ব্লেজার বলা হতো সেই সময়কার, কোট পরবে, প্যান্ট শার্ট পরবে, তাই না? কুবা বা কুলা চালু করেছিল কে, রাজিয়া। 3 ধরনের মুদ্রা চালু করেছিল, 3 ধরনের মুদ্রা চালু করেছিল। তো প্রথম মুদ্রায় কি বলেছিল, যে ন্যায়ের ন্যায়ের রানী ইলতুৎমিশের মেয়ে, দিল্লির রানী। 3 রকম মুদ্রায় 3টে লিখেছিল। একটা কিছু ন্যায়ের রানী, ইলতুৎমিশের মেয়ে আর দিল্লির রানী, ঠিক আছে? কুবা কুলা পুতা কে চালু করেছিল, রাজিয়া চালু করেছিল। সুলতানি সাম্রাজ্যের প্রথম মহিলা এবং শেষ মহিলা শাসককে, সুলতান রাজিয়া। সম্পর্কে বল দিয়েছি আলতুনিয়াকে, ইয়াকুতকে, ঠিক আছে? আমির-ই শিকার, এই সময় যদি বলি আমির-ই শিকার বলে একটা কিন্তু পদ ছিল, আমির-ই শিকার। আমির-ই শিকার কি, দল 40 যেমন পদ হয় না আমাদের, যেমন এখন আছে কি বনমন্ত্রী, জলমন্ত্রী, রাস্তামন্ত্রী, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার, ঠিক আছে? প্রতিরক্ষা ক্ষেত্রে কে, অর্থনৈতিক ক্ষেত্রে কে, ঠিক আছে? সেরকম আমির-ই শিকার কে ছিল, আমির-ই শিকার সেরকম একটা পদ ছিল। এবং এই পদে তখন কে বিরাজমান ছিল, বলবান। পরবর্তীকালে যখন আসবে কে, গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান কিন্তু কার লোক ছিল, দল 40 বা 40 চক্রবর্তী লোক ছিল। তাহলে কুবা কুলা এবং মুদ্রা সম্পর্কে বললাম, ঠিক আছে? আজকে রাজিয়া পর্যন্তই থাক। হ্যাঁ, আরেকটা জিনিস বাদ গেছে একটু, ইলতুৎমিশের যখন বলছিলাম ইকতাপুতা দল 40, ঠিক আছে, কি কি স্থাপত্য করেছে, ইলতুৎমিশও 2টো মুদ্রা চালু করেছিল। একটু দেখে নিও, ইলতুৎমিশও 2টো মুদ্রা চালু করেছিল। একটা বলা হয় টঙ্কা আর একটা বলা হয় জিতল। একটা টঙ্কা মুদ্রা, একটা হচ্ছে জিতল মুদ্রা। টঙ্কা কি, টঙ্কা হচ্ছে রূপো, টঙ্কা হচ্ছে রূপো আর জিতল হচ্ছে তামা। 2টো মুদ্রা ইলতুৎমিশের, এক টঙ্কা এক রূপো। আজ রাজিয়া বন্ধু থাক, রাজার পর যে কটা আছে দাস বংশ আর একটা ভিডিওতে শেষ হয়ে যাবে।